বাংলাদেশের আমরা উন্নয়ন বলতে কি বুঝি এবং বাংলাদেশের এনজিও এবং রাষ্ট্র এই দুটো উন্নয়ন বলতে কি বোঝে এবং তার ধারাবাহিকতায় আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এরকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা আসলে গম্ভীর কোনো কিছু না, খুব সাধারণ স্বাভাবিক কিছু প্রশ্ন এবং তার উত্তর এগুলো জানার চেষ্টা করব। আমিনুল ভাই, আমরা আসলে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো উন্নয়ন। বাংলাদেশের এনজিও উন্নয়ন এবং রাষ্ট্রীয় উন্নয়ন এবং সর্বোপরি উন্নয়ন বলতে আমরা কি বুঝি? আসলে বিষয়টি যত সহজভাবে প্রশ্নর মধ্য দিয়ে আসে এটির উত্তরটি কিন্তু ঠিক অতটা সহজ নয়, নো ডাউট। কারণ হলো এর যেমন একটা তাত্ত্বিক ভিত্তি আছে, একই সাথে এর কিন্তু অনেক প্রায়োগিক কৌশল আছে সেই বিষয়ে। আবার উন্নয়ন বিষয়টি বিশ্বময় এক এক জায়গায় এক একভাবে যে চর্চিত হয় নাই তাও কিন্তু না, বিশ্বময় এক এক জায়গায় এক একভাবে চর্চিত হয়েছে এবং সময়কালেও সেই উন্নয়ন ধারণাটির পরিবর্তন হয়েছে। অর্থাৎ আপনি যদি বিগত শতাব্দীর 40-এর দশকে দেখেন, 50, বিশেষ করে 70 এবং 80, যেটাকে আমরা তৃতীয় বিশ্ব বলেছি, সেখানে যা করা হয়েছে খুব মৌলিকভাবে প্রথমত যে জায়গাটার দিকে মানে নজর দেওয়া হয়েছে সেটি হলো মানুষের বেঁচে থাকবার যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পূরণ করার যে সামর্থ্য, এটার একবার ভিত্তি কথা হলো সেটি। কিন্তু এখন যদি বলা হয় যে এ কারণেই কি এটি অর্থের সাথে সম্পৃক্ত, যে অর্থ হলেই মানুষ বেঁচে থাকার ন্যূনতম যে 5টি শর্ত বা 6টি শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করতে পারবে, তাহলে ওটাই কি উন্নয়ন? তাহলে যদি বিগত শতাব্দীর আপনি 30 বা 40-এর দশকে যান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবীময় কলোনিগুলো যখন সারি হলো, তখন যে মানবেতর একটা অবস্থা সৃষ্টি হলো বিশাল জনগোষ্ঠীর, আফ্রিকা এবং এশিয়া। ব্রিটিশরা চলে গেল, স্প্যানিশরা গেল, আফ্রিকানরা আমাদের ফ্রেঞ্চরা আফ্রিকা থেকে চলে গেল। তো একেবারে কাঠামোগত সমস্যা, যেটা রাষ্ট্রীয় কাঠামোগত সমস্যা, সেই বিষয় থেকে শুরু করে একদমই ভঙ্গুর, যেটাকে অর্থনীতি বলছে, ভঙ্গুর অর্থনীতি, সেই অবস্থার ভেতরেই কিন্তু এই প্রশ্নটি উত্থিত হয়েছিল। এখন আপনি ভাবতে পারেন, তাহলে এটা নিয়ে কেউ কি সুযোগ নিয়েছে? প্রশ্নটা সেটা থেকেই যায়, খুব স্বাভাবিক যে এই যে আপনি বললেন ব্যাখ্যাটা, যে প্রেক্ষিতটা বললেন, সেই প্রেক্ষিতে আসলে কি কেউ সুযোগ নিয়েছে? এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। না, এখন আমরা সুযোগ কেউ নিয়েছে কিনা সেটা না বলে ইতিহাসের দিকে আমরা একটু চোখ দিতে পারি। আমরা দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ঘটনাটি যখন ঘটেছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট আছে, বিশেষ করে ইউরোপ ধ্বংস হয়ে গেছে। কিন্তু সাথে সাথে আমাদের মতো সাবকন্টিনেন্ট, আপনি যদি আফ্রিকা ধরেন এবং ল্যাটিন আমেরিকা, তাহলে দেখবেন যে স্প্যানিশরা, ফ্রেঞ্চরা এবং ব্রিটিশরা তাদের কিন্তু কলোনি গুছিয়ে নিয়েছে, এবং যে গুটিয়ে নিল তখন অনেক নব্য স্বাধীন দেশ এসছে। এবং মজার ব্যাপার হলো যে নব্য স্বাধীন মানে দেশ শব্দটি শুধুমাত্র একটি ভৌগোলিক কাঠামো, এরকম অবস্থায়ও কেউ কেউ পেয়েছে যাদের কাছে রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না, ইনক্লুডিং দিস সাবকন্টিনেন্ট। এবং জানেন যে ব্রিটিশরা যাওয়ার আগে বারবারই বলতো যে এরা নিজেদেরকে নিজে কখনো শাসন করেনি, তাহলে আমরা গেলে এরা এটাকে শাসন করতে পারবে না। তারপরেও তারা একটা গুছিয়ে দিয়ে, মানে খুব গোছানো একটা সাম্রাজ্য বা একটা রাষ্ট্র ব্যবস্থা দিয়ে গেছে, ইনক্লুডিং প্রপার্টি সিস্টেম। এরকম একটা সিস্টেম দিয়েও কিন্তু তারা গেছে। এখন ওইখানে একটি কথা আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সরকার তার মার্শাল প্ল্যান বলে একটি প্ল্যান চালু করেছিল, তাই না? যে যেখানে $1 বিলিয়ন একটা ব্যাপার ছিল, যে স্বাধীন দেশে সে একটা অর্থনৈতিক সহায়তা করতে চায়। এখন তখন কিন্তু বামেরা এটা নিয়ে নানান অ্যানালিসিস করেছে যে এই বিষয়টির মধ্যে একটা বাণিজ্য লুকিয়ে আছে, এটা শুধুমাত্র ওই রকম এগুলি একেবারেই সহায়তা না, মানে আপনার জন্য একটা বিষয় না, মানে আপনার জন্য একেবারে ও আমেরিকার বুক ফেটে যাচ্ছে আর শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে তারা এটা করছে, ব্যাপারটা কিন্তু অত সরল ভাবে দেখবার হয়তো আজকে আর সুযোগ নেই। কিন্তু সেই প্রেক্ষিতে তখন হয়তো এটা খুব জরুরি ছিল। এবং আমার কখনো কখনো মনে হয় কাজে ভাই যে একটা ইউরোপিয়ান প্রবাদ আছে, হোয়ার ইজ গড, গড ইজ ইন ব্রেড। এবং মনে হয় যে ইউরোপিয়ান এই প্রবাদটি ওদের উন্নয়ন দর্শনের মধ্যে ওদের পলিটিক্যাল থিঙ্কাররা ধরেছে যে আমি যদি আফ্রিকা এবং
এশিয়ার এই দরিদ্র দেশগুলি ঢুকতে চায়, আমার বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আমাকে ইনব্রেড মানে আমি হিউম্যানিটেরিয়ান জায়গায় যাচ্ছি, কিন্তু আমার অনেকগুলো ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশন বিগত শতাব্দীর 40 দশকে শুরু হয়েছে, কিন্তু তার নিট ক্যালকুলেশনটা এই শতাব্দীতে শুরু হবে বা 90 দশকে বিগত শতাব্দী শুরু হয়েছে কার যে বাণিজ্য, এবং তারপরে কোন স্টেপের পর কোন স্টেপ আসবে। এবং বৈশ্বিক ব্যবস্থা যে গ্লোবালাইজড ভিলেজ বলছি, বৈশ্বিক ব্যবস্থা শব্দটি যে আসলো, তত্ত্বটি আসলো, তাই না, 80 দশকের পর 90 দশকে, যেটা নিয়ে এডওয়ার্ড সাইড বলেন, নোয়াম চমস্কি বলেন, প্রচুর কন্ট্রোভার্সি এই বিষয়টা নিয়ে। এমনকি প্যারিসের রাস্তা থেকে শুরু করে নিউ ইয়র্কের রাস্তায় অনেক লোকজন এটার বিরুদ্ধে মিছিল করেছে, নানান বিষয় আসছে, মানে সবকিছুই লিঙ্কড কি না, সেটা আপনি গত 40 দশকে বুঝতে পারবেন না, সেটা আপনি এখন হয়তো পিছনে দেখে বুঝতে পারছেন। কারণ এখানে যে কথা গ্লোবালাইজেশনের সাথে আসলে মার্কেট ইকোনমি, কর্পোরেট কালচার, এগুলো সবকিছুই এর সাথে জড়িত। আমরা এই প্রশ্নগুলো হয়তো কোনো এক সময় আলোচনা করবো, এই জায়গাটাতে এর সাথে অনেক কিছু জড়িত, এবং গ্লোবালাইজেশনের জন্য যেটা করেনি, এবং যে ধারাবাহিকতার কথা আপনি বলছেন যেভাবে আসছে, এবং উন্নয়নের সংজ্ঞা ক্ষেত্রে যে সংশয়, যে জায়গা, যে প্রথম থেকেই ছিল, যেটা প্রথমে ছিল না আপনি বললেন, যেটা আমরা স্পষ্ট হয়েছে 90 দশকের পরে থেকে, মানে সন্দেহ করার অবকাশ থেকে গেছে। এখন আমরা জানি যে সন্দেহবাদী একটা গোষ্ঠী তখন মানে সবসময় দেখা যেত যে, বিশেষ করে তখন যেহেতু একটা কোল্ড ওয়ারের সময়, তখন যেহেতু মানে রুশ সাম্রাজ্যবাদের ব্যাপারটি আছে, এবং তাদের যে আইডিওলজি সেটার একটা বড় সাপোর্টার বলেন, বা তাদের তত্ত্ব নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে, একটা খুব বড় ধরনের একটা বিষয় এই আইডিওলজিটা বিশ্বময় তখন ছিল। সেটাকে কাউন্টার দিতে যেও কিন্তু অনেক কিছু করেছে। দেখা যাবে যে অ্যান্টি লবি যারা, অর্থাৎ আজকে যারা পৃথিবী শাসন করছে, তারা হয়তো তাদের সেই ক্যালকুলেশন, কে ওই ক্যালকুলেশনে কে জিতবে, তখন হয়তো সেই 40 দশকে 50 দশকে ওই ইকুয়েশনটা রাশিয়া বা আমেরিকার বা দুই জোটেরই ছিল না। যখন ওয়ার্সো জোট, ন্যাটো জোট, এখন তো আর ওয়ার্সো এখন সেদিনের হয়তো নামই জানে না, এখন ওয়ার্সো পর্যন্ত ন্যাটোর মধ্যে ঢুকে গেছে। তাই এই জন্য বিষয়টিকে খুব সহজভাবে ধরলে এটা সত্য যে আপনার দরিদ্রতার সুযোগ নিয়েই আমি সাহায্য করব, সেই সাহায্যের মধ্যে কিছু কন্ডিশন থাকবে, এই কন্ডিশনগুলো তুমি মানলে আমি যাবো। কিন্তু আফ্রিকার উপরে যেগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা বিশেষ করে মেক্সিকোর উপরেও এটা করা হয়েছে। এই কারণে এখন একটা প্রশ্ন উঠতেই পারে গেল ভাই, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে, সেটা হলো যে আসলে তাহলে আমাদের স্বদেশে কি উন্নয়ন বলে কোনো চিন্তা ছিল না? এইটা হতে পারে যে মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিন্তু বিশেষ করে থট প্রডিউসিং এর একটা বড় জায়গা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমরা যদি সবসময় অ্যাথেন্সের কথা বলি, গ্রিসের কথা বলি, কিন্তু দেখবেন সাম্প্রতিককালে অমর্ত্য সেন এটা নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। যেমন উনি চ্যালেঞ্জ করে এটাও বলেছেন যে প্রাচীন গ্রিসেরও 250 বছর আগে ভারতে গণতন্ত্র ছিল, তখন গৌতম বুদ্ধ এখানে ছিলেন। উনি বলেছেন যে যখন ইউরোপে মানে ইনকুইজিশন ছিল, যখন মানুষকে হত্যা করা হচ্ছে, পোড়ানো হচ্ছে আগুনে ধর্মের নামে, তখন এখানে সম্রাট আকবর এইখানে তখন অনেক ধর্ম মিলিয়ে উনি একটি নব্য ধর্ম প্রবর্তন করছেন। অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা ম্যাচুরিটি ছিল। আমার যেটা মনে হয়েছে, আমার ইতিহাসের অনেক বন্ধু বান্ধব আছে, আমি তাদেরকে এ ধরনের প্রশ্ন করেছি যে তোমরা হিস্ট্রি পড়াও, এরকম কখনো ভেবে দেখো না যে সম্রাট অশোক কিভাবে রাষ্ট্র শাসন করতেন এবং তার মধ্যে তার ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা কি ছিল? আমি যদি আরো পিছনে যাই, গৌতম বুদ্ধের ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা কি ছিল? এবং বৌদ্ধই ওই মানুষ যিনি একটা মৈত্রীর বাণী দিয়ে ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য মানে ছোট ছোট তখনকার সময় জাতিগোষ্ঠী ভিত্তিক রাজা, হ্যাঁ ওইটা বুঝে নিতে হবে যে খ্রিস্ট জন্মের সেই কিন্তু 550 বছর, হ্যাঁ ওরকম সময় মানে নিজেকে ওই জায়গায় পৌঁছে দিতে হবে যে তাদের মধ্যে একটা ইন্টার রিলেশন তৈরি করবার জন্য উনি কিন্তু একটা ফ্রেন্ডশিপ ট্রিটি করেছিলেন, যেটাকে মানে মৈত্রী ও জাতক যেটা হয়ে গেছে, তাই না? এবং বলার থেকে আজকে জাতিসংঘের কনসেপ্ট ওখান থেকে আসছে, তার ওই সংঘ ধারণা থেকে কিন্তু এটি আসছে। মানে কেউ যদি আক্রান্ত হয় তাহলে আমরা সব তাকে আমরা তার পক্ষে আমরা কাজ করব। কেউ যদি খারাপ অবস্থায় পড়ে তাকে আমরা বাঁচাবো, কিন্তু যেটাই করবো আমরা সবাই মিলে করবো, পরস্পরের প্রতি শত্রুতা করবো না, আমরা একটা মিত্রতার মধ্যে থাকবো। মানে খুব সাধারণত হলো এটা কিন্তু একটা গভীর এর মধ্যে একটা মেসেজ আছে গৌতম বুদ্ধের। এই জন্য বিশ্ব সভ্যতায় গৌতম বুদ্ধের কিন্তু একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে, আনডাউটেডলি। এটা যদি রিলিজনের বাইরেও আপনি দাঁড়িয়ে থাকেন, কারণ তার ধর্ম এক ধরনের নিরীশ্বর, তার ধর্মে তার মধ্যে কি ডেভেলপমেন্ট ছিল না?
আমি 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 আসলে আমরা একটু জায়গায় ফিরে আসি প্রসঙ্গে, সেটা হচ্ছে আপনি 70 দশকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের উন্নয়নের আপনার বৈশ্বিকের সাথে তো অবশ্যই তার সম্পৃক্ততা আছে। যে যে এনজিও এবং সরকার এই সবাই উন্নয়নের কথা বা ডেভেলপমেন্টের ইস্যুটা নিয়ে বিষয়বস্তু নিয়ে সামনে এগিয়ে আসলো, তার প্রেক্ষাপটগুলো যদি আপনি একটু বর্ণনা করেন, এরকম স্পেশালি এনজিওদের ভূমিকা। আসলে কাজল ভাই, মানে আমরা যদি কোনো একটি গ্রুপকে টার্গেট করি, একেবারে যেমন এনজিও, আমি ধরে নিলাম তার একটা পক্ষ, রাষ্ট্র একটি পক্ষ। আপনি এনজিও এবং রাষ্ট্রের বাইরে যদি আরেকটা ধরে নেন যে আমাদের এটা একটা ট্র্যাডিশনাল সোসাইটি, তাই না? তো সেখানে কিন্তু আমরা এমনিতে জানি যে এই উপমহাদেশে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটাকে বলাই হয় যে স্বশাসিত গ্রাম, অর্থাৎ তাদের একটা গ্রাম সমাজ ছিল, সেখানে একটা শাসন ব্যবস্থা ছিল, তার ক্রাইসিস তারা মিট আপ করতেন। এবং এটা কিন্তু খুব ট্র্যাডিশনাল, এটা হাজার বছরের কিন্তু সাবকন্টিনেন্টাল প্র্যাকটিস। এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড একসময় এটা নিয়ে অনেক ভেবেছে যে ওদের এই পদ্ধতিটা আসলে কি। হ্যাঁ, সেখানে কোনো রাজা লাগে না, বাদশা লাগে না, গ্রামের কয়েকটা মানে আজকের ভাষায় যার মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এরকম কিছু মাতব্বর মিলে একটা গ্রাম পরিচালনা করতো, সবকিছুই হতো। আবার গ্রামের মানুষের ক্রাইসিস তারা দেখতো। হয়তো দুর্ভাগ্যজনক এই যে ইতিহাসে বেশি আপনি মাতব্বরদের দেখেছেন কালো আকারে, তারা যে ওইখানে স্কুল করেছে, তারা যে ওইখানেই একটা কলেজ করেছে, তখন রাষ্ট্র কিন্তু যায় নাই। তারা পুকুর খনন করে দিয়েছে, গ্রামের মানুষ পানি খেয়েছে, তখন রাষ্ট্র কিন্তু এটা টেক ওভার করে নাই যে আপনার সুপেয় পানির ব্যবস্থা করে দেবে বা আপনার স্যানিটেশনের ব্যবস্থা করে দেবে। এখন আপনি 70-এর দশকে যেটা বললেন, মানে আমার যে ইকুয়েশন সেটি হবে প্রথমত মানে আমাদের দেশে যদি 70-এর দশক নিয়ে বলি, এবং এটা যদি একটু নির্মোহভাবে দেখি, নির্মোহভাবে দেখি, ধরেন আমি বামপন্থী না ডানপন্থী না, আমি পুঁজিবাদকে সমর্থন করি কিনা বা কল্যাণ অর্থনীতিকে আমি সমর্থন কিনা, এসব বিষয় তখন অত আসে নাই। বা আমি যদি ওই জায়গাটায় না যাই, তাহলে একটা বিষয় আমাকে আপনাকে মানতেই হবে, সেটি হলো মানুষ প্রধান নিবৃত্তি চায়। এবং 70-এর দশকে বিশ্বময় একটি ঘটনা ঘটেছিল, সবাই যদি একটু গভীরভাবে খেয়াল করে, এটা শুধু বাংলাদেশে না কিন্তু, অর্থাৎ দুর্ভিক্ষ বা দুর্ভিক্ষের কাছাকাছি একটি অবস্থা, এটা তৃতীয় বিশ্ব বলে যে রাষ্ট্রগুলো ছিল তাদের মাঝে এটা ছিল। এবং সেই বিষয়টি বাংলাদেশে কিন্তু এসেছিল। তখন রাষ্ট্র নিজেও ভেবেছে যে আমার পক্ষে হয়তো এই 7.5 কোটি মানুষকে হ্যান্ডেল করা সম্ভব না, কারণ আমার কাছে কিছুই নাই, আর আমি একটা নব্য স্বাধীন দেশ, মানে আমার সিচুয়েশনটা বুঝতে হবে। কিন্তু মানে অবকাঠামো নাই, আমার জাস্ট নামে রাষ্ট্র আছে, কোনো কিছুই নাই। তার মধ্যে দাঁড়িয়ে ওটার মোকাবেলা করা অনেক কঠিন ছিল। তারপরে হঠাৎ করে আমাদের ওই যে সামুদ্রিক জলোচ্ছ্বাস 69-এর এবং 70-এর পরবর্তী যেটা অনেক লোক মারা গিয়েছিল, মানে এই ক্রাইসিস গুলো বুঝতে হবে। এবং বড় বড় আমাদের কিন্তু ব্রিজ গুলো বোম মেরে স্বাধীনতা যুদ্ধের সময় মানে আমাদের কানেক্টেড ছিল, মানে from one area to another area, মানে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারটাই ধ্বংস হয়ে গেছে। তো ওর মধ্যে দাঁড়িয়ে তখন এটা এই ভাবনাটা কিন্তু আমি বলবো অবৈজ্ঞানিক ছিল না, যে আমি একা এটা সামাল দিতে পারবো কিনা। এখন যদি এমন হয় যে রাষ্ট্রের সাথে সাথে হ্যাঁ একটা সাপোর্টিং একটা গোষ্ঠী হিসাবে, আপনি যেটাকে এনজিও বলছেন, এরকম একটি ধারণাকে বিকশিত করা যায়। এবং তখন ডোনারও চেয়েছে যে আমরা তোমাকে যা দিচ্ছি দিচ্ছি, এর বাইরে যারা আছে রাষ্ট্রকে যা দিচ্ছি দিচ্ছি, তার বাইরে কেউ কাজ করতে চাইলে তাহলে তাদের সোশ্যাল ওয়েলফেয়ার আন্ডারে রাখলে তো সেখানে ফান্ডিং করে তারা কাজ করতে পারে। হয়তো ধারণাটা একটা ভালো জায়গা থেকে শুরু হয়েছিল। তার মানে ব্যাপারটা কিন্তু এরকম, সবাই মিলে চলো উন্নয়নটা করি, তার দুর্ভিক্ষের মোকাবেলা করি, সবাই মিলে চেষ্টা করি, এরকম একটা জায়গা থেকে কিন্তু ধারণাটা শুরু হয়েছিল। আমরা যদি কোনো ইজমের মধ্যে না দাঁড়াই, আপনি তো বাস্তবতাকে অস্বীকার করতে পারেন না, বিশেষ করে সময়কালের কারণে, বিশেষ করে সময়কালের কারণে। আচ্ছা, এরপরে 70 দশকের পরে 80 দশকে এসে এর পরিবর্তনটা কি ঘটলো? না এখন দেখেন তত্ত্বে একটা কথা বলি, থিওরিতে থিওরিতে আপনার আছে অ্যান্টি পভার্টি অ্যাপ্রোচ, ওয়েলফেয়ার অ্যাপ্রোচ। হ্যাঁ, আপনি ওয়েলফেয়ার অ্যাপ্রোচের পরে আসলে এই যে এম্পাওয়ারমেন্ট অ্যাপ্রোচ, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, আপনি ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, এরকম অনেকগুলো বিষয় আছে। আমরা যদি ওই আপনার সেই সুরিয়ালিজম নিয়ে আলোচনা করার মতো, অর্থাৎ কেউ কিন্তু অ্যাপ্রোচ ভেবে কাজ করে না। আপনি কাজ করার পরে তখন দেখেন যে আসলে আমার কাজটা কোন অ্যাপ্রোচে গেল, বা গবেষকরা দেখে অথবা তাত্ত্বিকরা দেখে, সেটি হয় কেউ কাজ একটা ভেবে করে না প্রথমে, তাই? কারণ সে ওই যে আমরা ক্রাইম নিড বলে একটা শব্দ বলি না, আমরা ক্রাইম নিডটা কি, এই মুহূর্তের নিডটা কি, সেই নিডটাকে আমি কিভাবে ফেস করি। সেই কারণে 70 দশক এবং 80 দশকের মধ্যে ভালো দিক যেটা বাংলাদেশে ঘটেছে সেটা হলো যে
মানে ইতিহাসের চাকাটা কিন্তু পিছিয়ে যায়। এটা কিন্তু আপনি যদি উন্নয়নের দিকে থাকেন দেখবেন সেটা সামনের দিকে গেছে। 80 দশক 90 দশক আমরা পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি, যেহেতু সেরা শাসক, সৈন্য শাসক, এসব সেনা শাসক, পলিটিক্যালি ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে। কিন্তু দেখা যাবে যে ইকোনমি একবারে স্থবির থাকে না, সামনে গেছে, এডুকেশন বেড়েছে। আপনি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, সামনে একটা আগ্রাসী শক্তি থাকার ফলে অনেক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু প্রচুর লিডারশিপ বেরিয়ে আসছে এবং সব থেকে বড় কথা কালচারাল মুভমেন্ট হয়েছে। আপনি যেটা বলছিলেন যে এটা বিরোধী বিষয় সবাই যেমন কালচারাল মুভমেন্ট হয়েছে, পরবর্তীকালে ইনসাইড বাংলাদেশে কিন্তু সেটা হয়েছে। কারণ কালচারাল মুভমেন্ট না থাকলে শুধু পেটে ভাত দিয়েই এগিয়ে নেওয়া যায় না। ঐতিহাসিকভাবে 60-এর দশক এবং 80-র দশক খুব কাছাকাছি একটা মানে রূপে ছিল আর কি। তখনও স্বৈর শাসক ছিল, এখনো এবং ওই সময়ের কালচারাল যে ডেভেলপমেন্ট, উন্নয়নটা এবং এই সময়ের কালচারাল ডেভেলপমেন্টটা খুব একইভাবে ঘটেছে। এটা আমার তো অনেক সময় কিন্তু এড়িয়ে গেছি, কিন্তু আপনি ওদিন বলে আমি কিন্তু খুবই কানেক্ট করেছি, দারুণ একটা ব্যাপার। কারণ আমরা বলেই থাকি যে আমাদের মানে আফটার 45 আমাদের গোল্ডেন এরা হলো 60-এর দশক, আমরা বলেই থাকি। বিখ্যাত একটা কাজ আছে, প্রচুর কাজ হয়েছে, উপন্যাসগুলো তৈরি হয়েছে, প্রচুর কাজ হয়েছে এবং আমরা অহংকার সংস্কৃতি প্রত্যেকটা ক্ষেত্রেই 80-র দশকে একই অবস্থা। হেলাল হাফিজ থেকে শুরু করে 80-র দশকের যাদের পাওয়া গেছে, যাদের শহীদুল্লাহ কায়সার, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এবং এই সময় ব্যান্ডের গান বলেন, কবিতা উৎসব বলেন, কবিদের বলেন, নাটক বলেন, সবকিছু এখন আপনি যদি মানে আমরা কিন্তু মনে করি ওগুলো করে না, কিন্তু প্রয়োজনীয়তা হয়েছিল। এখন আমরা আসলে উন্নয়ন বলতে যে জায়গাটায় পৌঁছাতে চেয়েছি হয়তো সেটা হয়তো একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেট বা ওয়েলথ, আপনি যাই বলেন না কেন। তখন গ্লোবালি অনেক তাত্ত্বিক কাজ হচ্ছিল। আপনি এলএসির কথা যদি বলেন, স্কুল অফ ইকোনমিক্সের কথা, এবং যদি আপনি আইডিএস এর কথা ধরেন, ইনস্টিটিউট ডেভেলপমেন্ট সাসেক্স, যেটা তারা অনেক আইডিয়া নিয়ে কাজ করেছে এই সময়। ঠিক আমরা যখন হয়তো ক্রাইসিসে আছি, আমরা যখন দুর্ভিক্ষ ফেস করছি, তারা আমি বলবো যে সব বাণিজ্যকে নিয়ে কাজ করেছে তা না। এমন হতে পারে যে ওদের কাছে আইডিয়াটা লুকে নিয়েছে হয়তো ইউনাইটেড স্টেটস এর মতো পাওয়ার, কারণ তারা অনেক দীর্ঘ সময় ভেবে তাদের কর্পোরেট কালচারটাকে বিকশিত করতে, তাদের রাষ্ট্রটা দাঁড়িয়ে আছে দুটো শক্তির উপর, একটা কর্পোরেট শক্তি আর সেকেন্ড হলো আর্মি শক্তি। এবং এই কারণে বলা হয় যে দেখা যাবে যে আমেরিকার ফরেন মিনিস্টার যদি সিন্স 1947 পর্যন্ত হিসাব করা হয়, আমেরিকাতে মোস্টলি তাদের এসছে আর্মি থেকে, থেকে। কিন্তু বেশটা কিন্তু গণতন্ত্রের, অর্থাৎ সিভিল, বেশটা কিন্তু সিভিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু সিভিল না। তার মানে আমেরিকান সরকারও মোর অর লেস তার ইনসাইড যে পাওয়ারটা আছে, অর্থাৎ সেনা পাওয়ার, তার সাথে কম্প্রোমাইজ করে কিন্তু চলে। এবং যেহেতু তাদের একটা বড় উপার্জনের জায়গা হলো অস্ত্র, সেই অস্ত্র বিক্রির জন্য তাদের নানান কৌশল করতে হয়, যেটা এখন প্রমাণিত। এবং 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 সেক্ষেত্রে তাদের আর্মি একটা বড় ভূমিকা এবং তাদের গোয়েন্দা সংস্থা, সেটা আমি বলছি। কিন্তু ওইগুলো থেকে কিন্তু আমাদের মতো যেগুলো মানে সেন্ট্রাল পেরিফেরি থিওরি আছে আমাদের ফ্রাঙ্কের, তো সেইখানে ওরা সেন্ট্রালের যে রাষ্ট্রগুলো, আমরা পেরিফেরি যে রাষ্ট্রগুলো, আমরা মানে ফ্রাঙ্ক যেটা বলতে চেয়েছিলেন যে তুমি সেন্ট্রালকে অস্বীকার করে পেরিফেরি যেমন এটা থাকতে পারে না, কিন্তু ওনার দৃষ্টিভঙ্গিটা ছিল, আমরা যদি বলি বাম তাহলে বাম, উনি যদি ল্যাটিন, সেটা হলো ওনার কথা হলো যে সেন্টার বিকশিত হয়েছে পেরিফেরিকে এক্সপ্লয়েট করে। এখন সেটা ব্রিটিশদের জন্য সত্য, ভারতীয় উপমহাদেশকে তারা এক্সপ্লয়েট করছে। এখন হয়েছে কি, এখন কার কলোনি নেই, বাট অনব্য কলোনিয়ালিজম আছে, এবং সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। এটা হলো আপনার অদৃশ্য, যেহেতু আপনি রিমেডি নিতে পারছেন না, দৃশ্যমান হলে আপনার কাছে রিমেডি থাকতো, যে হাউ উই প্রোটেক্ট মাই এনিমি, অদৃশ্য শত্রু। এখন গ্লোবালাইজড ওয়ার্ল্ডে এখন যতগুলো মানে আপনি এটাকে কি বলবেন, মানে যত বিষয় আমাদের সামনে এসেছে, ইনক্লুডিং জাতিসংঘ, কখনো কখনো তার ভূমিকাকে সাংঘাতিক প্রশ্নবিদ্ধ হয় নাই। আমরা কি দেখি না ইরাক আক্রমণ করার সময় জাতিসংঘ সম্পূর্ণরূপে এটার বিপক্ষে ভোট দিয়েছে, বাট আমেরিকা কিন্তু আক্রমণটা করছিল, সেটাকে প্রোটেক্ট করতে পারে, তাই না? তো আমরা ডেভেলপমেন্টের না, আপনি যদি এখন এনজিও শুধুমাত্র ওই দৃষ্টিভঙ্গিটা, মানে আপনি নিজেও দীর্ঘদিন কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন, বিশেষ করে বাংলাদেশে যেমন এনজিও বিকশিত হয়েছে,
আপনি যদি আপনার অভিজ্ঞতা বলেন যে আপনার বাংলাদেশে বিকাশমান এনজিও ধারণা একেবারে পথিকৃত এমন একটি অর্গানাইজেশন যার মধ্যে প্রচুর ইনোভেশন ছিল, সেখানে আপনিও কিন্তু 10-15 বছর ছিলেন। আপনার ওই আইডিয়াটাও কিন্তু যথেষ্ট আলোচনার যেমন সুযোগ আছে, আমারও জানবার অনেক আগ্রহ আছে যে বাংলাদেশের প্রথম দিকের যে বৃহৎ এনজিও যেখানে আপনার কাজ করবার সুযোগ হয়েছে দীর্ঘদিন, তো ফলে আপনি আপনার অভিজ্ঞতাটা বলতে পারেন যেটি অডিয়েন্স এবং আমার উভয়ের জন্য কিন্তু। এটা আপনি যে কথাটা বললেন উন্নয়নের ধারণাটা প্রসঙ্গে, আমি একটা বৃহৎ এনজিও প্রথম দিককার কাজ করেছি এবং সেখানে যে ধারণাটা আমার হয়েছে উন্নয়ন সম্পর্কে অথবা তাদের কর্মকাণ্ড থেকে সেটা হচ্ছে যে গণমানুষের, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো এবং সেই জায়গা ভাগ্যের পরিবর্তন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তাদেরকে এই মৌলিক চাহিদাটা যেটা প্রয়োজন সেই পর্যন্ত তাদেরকে পৌঁছায় দেওয়া, সেরকম একটা জায়গায় নিয়ে যাওয়া। এবং এই কর্মকাণ্ডটা করতে যে সেখানে আরো এর সাথে আপনি যেটা বলছিলেন যে প্রচুর জিনিস প্রয়োজন হয়, যেমন ক্ষমতায়ন, তার ক্ষমতার প্রয়োজন, যেমন অর্থের প্রয়োজন পড়ে, তার ক্ষমতার প্রয়োজন পড়ে, তার প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, এবং এগুলো মিলিয়ে যাতে করে সে তার যে অবস্থানে থাকা উচিত সেই অবস্থানে সে পৌঁছাতে পারে এবং সেখানে সে চলতে পারে। এটা হচ্ছে তারা, এবং এর জন্য বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন ধরনের টেকনিক বলা হয়, সেগুলো এখানে তারা গ্রহণ করে। এবং এটা সবকিছু বাইরে থেকে আসছে তা না। আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে অনুদানের সাথে কিছু দেওয়ার সাথে সাথে কিছু সেখানে শর্ত থাকে। এর বাইরে এই বড় প্রতিষ্ঠানগুলোতে দেখেছি যে তারা নিজেদের ইনোভেশন, তারা নিজেদের বিষয়গুলো তারা এখানে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যে প্রশ্নটা আজকে আমার মনে এবং আপনার মনে নিশ্চয়ই আসে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি অর্থনৈতিক সহযোগিতা করার ক্ষেত্রে আমরা ঋণ একটা বিষয় আমরা দিয়ে রাখি, যেটা হলো ক্ষুদ্র ঋণ বলি আমরা। এবং সেটাও যদি এনজিওদের বাইরে কোনো সংস্থা এটা প্রথম শুরু করে, কিন্তু মহাজনী শুরু আমাদের এসব অঞ্চলে প্রচলিত ব্যবস্থা ছিল সাবকন্টিনেন্টে শত শত বছর মহাজনীরা প্র্যাকটিস করতো, আর সেটা হয়তো স্ট্রাকচার রূপ পেয়েছে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেখানে কিন্তু একটা জিনিস ছিল, আপনি খেয়াল করেন নিশ্চয়ই আপনার মনে আছে, খুব ঐতিহাসিক ভাবে, সামাজিক ভাবে এবং আমাদের এই অঞ্চলের কালচার যেটা সংস্কৃতি, সেখানে বরাবরই ঋণকে নিরুৎসাহিত করা হয়েছে। সেটা আমরা ছোটবেলার গল্পে গণিবে একজন কৃষক, তার নিজের জমি নাই, যেটা যে গল্পগুলো সেই ছোটবেলায় আমরা গল্প করতাম, অর্থাৎ ঋণ করে তাকে দরকার নেই। যেমন আমিও, আমার মনে পড়ছে যে ছোটকালে ডাক্তার লুৎফর রহমান তার ওই যে লেখাগুলো ক্লাস 8-7 থাকতো, যাতে ওই ধারণাগুলোর ভেতর দিয়ে হয়তো আমরা যারা বড় হচ্ছি তারা আমাদের জীবনের দর্শনটাকে ঠিক করতে পারে। আমার মনে আছে যে তার মহৎ জীবনের একটা লাইন ব্যাখ্যা ছিল যে ঋণ আত্মার স্বাধীনতা নষ্ট করে। তো এই যে বিষয়টা আমরা একটা সময় এসে আবিষ্কার করলাম যে আমাদের উন্নয়নের একটা বড় অংশ অর্থনৈতিক উন্নয়ন বলছি, কিন্তু সেখানে সেটাকে আমরা সেই জায়গাটাকে আমরা নিবারণ করছি হলো এই ঋণ দিয়ে। এবং আপনি বলছিলেন যার সক্ষমতা 500 টাকা ঋণ করার আছে এবং সেটা পরিশোধ করে যখন সে সামনে যাবে তখন সে 5,000 টাকা পাবে, এবং সেটা যখন সে পরিশোধ করতে পারবে তখন সে 1 লক্ষ টাকা পাবে। অর্থাৎ তার ভাগ্যের পরিবর্তন, অর্থাৎ তার উন্নয়ন, সে কত ঋণ গ্রহণ করতে পারে সেই সক্ষমতা দিয়ে আমরা ভাবছি। এটা এখন বলা যায় যে অন্য স্টাইলে আমাদের ভদ্রলোক বা যাদের মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাস তাদের কাছে দেখবেন 3টে বা 4টে ক্রেডিট কার্ড আছে, ওইখানে হয়তো ওইভাবে ক্ষুদ্র ঋণ নাই, কিন্তু তার পকেটের কার্ডটাও কিন্তু অনেকটাই তাই। কারণ সে 5 করে একসাথে 1 লাখ টাকা তোলে না, সে কিন্তু ঢুকিয়ে 5,000 তোলে, 7,000 তোলে। পার্থক্যটাই যে তার কাছে আরেকজন লোক টাকাটা চাইতে আসে না, ভদ্রতাটাও অন্যভাবে হয়েছে। এই মেকানিজমটা কিন্তু একটু পাল্টে কিন্তু ভদ্রলোকদের মতো দেওয়া হয়েছে। এখন বিষয়টি যেটি ঘটেছে সেটা হলো যে আপনার খুব মনে আছে নিশ্চয়ই যে সেটি হলো
যে আমাদের দরিদ্রতা উন্নয়নের ক্ষেত্রে বিশ্বময় যে একটা নতুন দর্শন তখন আসলো 80 দশকে, বিশেষ করে খুব জোরদার হলো। সেটা হলো যে জনসংখ্যার 50%কে বাইরে রেখে সেটাকে কোনোভাবেই সেই জনগোষ্ঠীকে উন্নত করা সম্ভব নয়, যেটিকে আমরা নারীর ক্ষমতায়নের কথাটা বারবার বলেছি। হ্যাঁ, ক্যারোলিনা মানে মোজার থেকে শুরু করে তারপরে এক এক তাত্ত্বিক একের পরে হ্যাঁ একেবারে কামলা হাসিন পর্যন্ত ফ্রম ইন্ডিয়া, তাই না, বিনা আগরওয়াল, এমনকি বাংলাদেশের আপনার নায়রা কবির, মানে একের পর এক তাত্ত্বিকরা এই জগতে পা ফেলেছেন। এবং আপনি জানেন যেহেতু আমি এই এরিয়াতে আমার একাডেমিক কাজটা উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে, তাহলে আমি একসঙ্গে এটার মধ্যে নিমজ্জিত হয়ে গেছিলাম যে বিষয়টি। এবং ইউরোপ তখন আমাদের সামনে একটা এক্সাম্পল যে ইউরোপের মেয়েরা কাজ করে সব, এখানে মানে আমরা এমপ্লয়েড অ্যান্ড আনএমপ্লয়েড দুভাগের জনগোষ্ঠীকে ভাগ করে ফেলেছি। এবং তখন দরিদ্রতার একটি কারণ শুধু আমার কৃষি কাজ ব্যর্থ হয়েছে বলে এরকম ভাবছি না, দরিদ্রতার কারণ অশিক্ষা, শুধু ওইটুকু আর ভাবছি না। তখন এটাই ভাবনার মধ্যে বড় আকারে এসছে যে জনগোষ্ঠীর অর্ধেককে রেখে কোনোভাবেই একটি উন্নয়ন সম্ভব নয়। এটা প্রসঙ্গে একটু বলে নিই যে এখানে একটা উদাহরণ দেওয়া হতো, আমি ডেভেলপমেন্ট সেক্টরে এইটা দেখেছি। সেটা হচ্ছে যে একটা গরু গাড়ির দুইটা চাকা, তার যদি একটা চাকা না থাকে বা ছোট হয় বা ভাঙা থাকে, তাহলে সেই গরু গাড়ি না সচল থাকে, তাহলে গরু গাড়িটা একই জায়গায় ঘুরপাক খাবে, সে সামনে যাবে না। তো এটা যদি দুইটা চাকা ঠিক থাকে, একটা নারী এবং পুরুষ দুটো যদি থাকে, তাহলে গরু গাড়িটা সামনে যাবে। মানে এরকম একটা জেন্ডার এক্সাম্পলটা ফাইন, অন্তত মানে জেন্ডার ইকুয়ালিটি বোঝানোর জন্য অথবা জেন্ডার ডেভেলপমেন্ট কেন প্রয়োজন সেটা বোঝানোর জন্য। এখন ক্ষুদ্র ঋণ আজকে কোন জায়গায় আছে সেটা না, কিন্তু যখন শুরু হয়েছিল আমার মনে হয়েছে এটা মোট উদ্যোগ দিয়ে শুরু হয়েছিল, যেটা আইডিয়াটা গ্রামীণ ব্যাংকের কাছ থেকে ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে এসেছে। সেটার মধ্যে শুধু মানে দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছানো না, রাষ্ট্র যখন আপনার মানে আমাদের মতো দেশে যখন শতকরা 80 জন ব্যক্তি ভূমিহীন, এবং রাষ্ট্র যখন বলছে তার ব্যাংকিং ব্যবস্থায় যে আপনি কোলাটেরাল না দিলে, অর্থাৎ আপনি বন্ধকি কাগজপত্র না দিলে ব্যাংক আপনাকে ঋণ দেবে না, তখন অনেকটাই কিন্তু এমন হচ্ছে যে 80% লোকের ঋণ পাবার যে অধিকার রাষ্ট্র সেটাকে অস্বীকার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটি বিকল্প ভাবনা ইউনূস সাহেব করেছিলেন, এবং ব্যাংকে যাওয়ার দরকার নেই, আমরা তোমার বাড়িতে যাব, তোমার কাছ থেকে আমরা কোনো বন্ধকি কাগজপত্র নেব না, তুমি ভূমিহীন, এবং তোমাকে মাত্র 2000 টাকা দেবো, 500 টাকা দেবো, 1000 টাকা দেবো। আপনি যদি সেই 80 দশকে ধরেন, ওইভাবেই কিন্তু ব্যাপারটি শুরু হয়েছিল। এবং যত মানে আমার মনে যতক্ষণ পর্যন্ত এটা গ্রামীণ ব্যাংক চর্চা করেছে, সেটা কিন্তু একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ হিসেবে, অ্যাসিস্ট্যান্স অ্যাপ্রোচ হিসেবে এসেছে। রাষ্ট্র যখন সরাসরি তার ট্র্যাডিশনাল ব্যাংক নিতে পারে না, কারণ গ্রামীণ ব্যাংকটাও কিন্তু খেয়াল রাখতে হবে, বাংলাদেশ ব্যাংক আমরেলার ভিতরে একটা শিডিউল ব্যাংক, অনেক হয়তো মনে করেন এনজিও, বাট এটা কোনোভাবেই কোনো এনজিও না, তাই না? আইডিয়াটা ছিল। এখন আপনি যেটা হয়তো বলতে চাচ্ছেন সেটা হচ্ছে এখন এই মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ক্রেডিটটাকে নিয়ে অনেক এনজিও হয়েছে, এবং তারা এখন হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। বাট প্রথম যাকে সে ঋণ দিয়েছে সে কিন্তু এখনো ওই সে তার ক্রেডিট নেক্সাসের মধ্যে দাঁড়িয়ে আছে। আপনি ওখান থেকে তাকে বের করবেন কি করে, মানে ইনসাইড দ্য সার্কেল অফ ক্রেডিট। এখন এই যে আপনাকে আমি সময় বলছিলাম যে ভাই ইনসাইড আউটসাইড এরকম একটা মানে সার্কেল, এরকম একটা থিওরি নিয়ে আমি অনেক সময় ভাবি যে উনি তো ইনসাইডে আছেন, দায়িত্বটা আমার এই যে ওর ক্রেডিট সার্কেলের বাইরে সে আসবে, যদি আসে তাহলে আমি বুঝবো এটা একটা ইন্ডিকেটর যে ডেভেলপ হয়েছে। আমি এম্পাওয়ার্ড হয়েছে আমি বলবো না, কারণ এম্পাওয়ারমেন্টকে বাংলাদেশের যেভাবে মানে ব্যাখ্যা করা হয় সেটা আমি খুবই কষ্ট পাই, বিশেষ করে তাত্ত্বিক জায়গা থেকেও কষ্ট পাই। আর এনজিওকে এই পড়াশোনাটা জানে না, তারা মনে করেন এই মানুষের কাছে টাকা নিয়ে গেলে সেটাকে এম্পাওয়ারমেন্ট বলে। এটা নিয়ে আরেকদিন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা বড় আলোচনা করতে পারি। হ্যাঁ অবশ্যই, সেই জন্য প্রাথমিক উদ্যোগটা খারাপ ছিল না হয়তো, কিন্তু পরবর্তীকালে আমার মনে হয়েছে যে এইসব এনজিও গুলো দেখাশোনা করবার জন্য রাষ্ট্রের যে এজেন্সি গুলো আছে তাদের অনেক ব্যর্থতা আছে, যে এগুলোকে কিভাবে আর নার্চারিং করা এখানে মনিটরিং মনিটরিং তো অবশ্যই, কিন্তু আপনার কি মনে হয় না যে এই এই ঋণ ব্যবস্থা বা এই ইয়েটা যে শুরু হলো কালচারে মাইক্রো ক্রেডিট এখন তো কালচার নো ডাউট, কারণ আপনি আপনার দেশের বাইরে এটা ইম্পোর্ট করেছেন, মানে আপনি এক্সপোর্ট করেছেন সারা পৃথিবীময়, মানে ইউ আর দ্য মাদার অফ দিস। এই নব্য কাবলিওয়ালা ধারণা, নব্য কাবলিওয়ালা ধারণা, এই যে ধারণাটা,
এটার কোথাও একটা নিয়ন্ত্রণ এবং কোথাও এক জায়গায় থামা অথবা কোথাও এক জায়গায় সত্যিকার অর্থে যাদের জন্য এটা সেইখানে সঠিকভাবে পৌঁছানো, কারণ এটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, ডিক্লাইন মেথড বা অমুক মেথডে তার কত সুদ দিতে হয়, কি দিতে হয়। আমি 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 না, ঠিক আছে, আপনি যে জায়গায় যাচ্ছেন, মানে আমি একেবারে এটা ইমোশনালি না দেখে বলি, অতটা ইমোশনালি না দেখে, মানে আমি বায়াস কথাটা ব্যবহার করলাম না। আর যদি এইভাবে বলি, এখন আপনি আসেন যে কর্পোরেট কালচারের সাথে কি একটা যোগাযোগ আছে? মানে আমার এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। কারণ আমি বাংলাদেশের কোন একটা জনপ্রিয় দৈনিক পেপারে ফেয়ার অ্যান্ড লাভলির উপরে আমি 4টে পর্ব লিখেছিলাম, ফেয়ার অ্যান্ড লাভলির উপরে। এবং তখন দেখা গিয়েছিল যে ফেয়ার অ্যান্ড লাভলি এই সাবকন্টিনেন্টে কি পরিমাণ বিনিয়োগ করেছে। সে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা, ও প্রতিযোগিতা, এর পিছনে ফান্ড কিন্তু সে করে। এবং সে এটা বোঝায় যে এই ধরনের একটি প্রোডাক্ট তুমি ব্যবহার করলে তুমি এরকম সুন্দরী হবা বা ইত্যাদি ইত্যাদি। দুঃখজনক ব্যাপার যেটি সেটি হলো, যে বিষয়টি আমরা একদম মানে মাথায় নিতে পারছি না, সেটা হলো আমি একটা হিসাব করে দেখেছি যে মাইক্রো ক্রেডিট নেয় না একটা পরিবারের যেসব মেয়েরা ক্রেডিটের ভেতরে নেই, তারা দৈনন্দিন জীবনযাপনে যে প্রোডাক্ট ব্যবহার করে, যিনি নিচ্ছেন তিনি যা ব্যবহার করেন, আপনি দেখবেন সেখানে ফেয়ার অ্যান্ড লাভলি থেকে শুরু করে আপনি এমন এমন সাবান তারা ব্যবহার করেন যেটি তার কনজিউমে চলে যায়। আমি বলি, এবং সে কিন্তু রিপ্রোডাক্ট করে না। ক্রেডিটের থিওরিটা ছিল সে রিপ্রোডাক্ট করবে, রিপ্রোডাক্ট করে তার লভ্যাংশ থেকে সেটা পূরণ করবে। কিন্তু বাংলাদেশে রিপ্রোডাকশন নাই, মার্কেটিং নাই। মানে ও কি তৈরি করবে এবং তার মার্কেটিং চ্যানেলটা কি হবে, সেই ভ্যালু চেইন সিস্টেমগুলোতে ডেভেলপ করা কিছু হয় নাই। তারপরে আপনি বলছেন ওই সাইকেলে যে পা দিয়েছে, সে ওই সাইকেলের ভেতরেই একেবারে হ্যাঁ এন্ডলেস জার্নিতে আছে, সেটা আপনি বলছেন। ওখান থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে সেটা হচ্ছে বেশ জটিল, নো ডাউট। কিন্তু এটা ঠিক যে কর্পোরেট কালচারের ভেতর থেকে তারা একটা বিষয় ইকুয়েশন করেছে যে এই জনগোষ্ঠীর কাছে পয়সা চাওয়া মানে আমার পণ্য বেশি বিক্রি হবে। ওর হাতে যদি কিছু না থাকে, তাহলে আমি যে পরিমাণ এখানে কোলগেট বিক্রি করতে পারবো, ক্লোজ আপ বিক্রি করতে পারবো, ওই জনগোষ্ঠীর হাতে যদি এই টাকাটি না থাকে, ওই পরিমাণ ক্লোজ আপ কিংবা ওই পরিমাণ আমি কোলগেট বিক্রি করতে পারবো। আমি কর্পোরেট এই জায়গার সাথে একটু ছোট্ট একটু বলতে আমার যেটা সেটা হচ্ছে যে আজ থেকে 20 বছর 25 বছর আগেও আমরা গ্রামে টুথপেস্ট, শ্যাম্পু, এই 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 জাতীয় পণ্যের যেটা আধুনিক ইয়েতে ব্যবহার করা ছিল না, খুবই কম ছিল। এখন এইখানে কর্পোরেটদের এটার সাথে আমি জানি না কোথাও কোনো যোগ সাজুজ আছে কিনা, আপনি খুব মিনি প্যাক বলে একটা কালচার এখানে আছে ডেভেলপ, যেখানে 1 টাকা যেটা হলো 1 টাকা 2 টাকা, যেটা মানে আমাদের সবচেয়ে সর্বনিম্ন মানে অর্থ, সেই পয়সায় আপনি এই ধরনের পণ্য আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পাচ্ছেন। এবং আমি গ্রামের, আমি শহরে তো আছি, গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে আপনি পাচ্ছেন ওই একই পণ্য। এবং একটা হিসাব এভাবে করার চেষ্টা করা হয়েছিল, প্রতি মাস প্রতিদিনে মানে কত পিস এরকম বিক্রি হতে পারে। তো ওই 16 কোটি দেশে এটা কম করে হলো 1 কোটি পিস প্রতিদিন এই শ্যাম্পু 1 টাকা শ্যাম্পু বিক্রি হয় হতে পারে একটা। অর্থাৎ হলো প্রতিদিন বাংলাদেশের লোকজন 1 কোটি টাকার শ্যাম্পু ব্যবহার করবে। মানে এই যখন 10 টাকা কিনতে পারছে না, 5 টাকা পারছে না, তখন ওটা ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি। কিন্তু এখানে আরেকটি কথাও সামনে আসে যে তাহলে ব্যাপারটি কি এই যে ওদের হাতে পয়সা কিভাবে আসবে? তাহলে ওরা কি উন্নত জীবনের সাথে যেসব কম্পোনেন্ট জড়িত, মানে ব্যবহারের জন্য, যেমন যেটা বললেন এইসব জিনিসগুলো যে ব্যবহারের যে ধারণা, তা সেগুলো কি তারা ব্যবহার করবে না? অবশ্যই হ্যাঁ, তারাও করবে। এবং বিষয়টা হলো সেই শৃঙ্খল মুক্ত হবে। আসলে ক্রেডিটকে আমরা এখন শৃঙ্খল ভাবে কিনা, এটা বড় প্রশ্ন। আমরা আমার কাছে যেটা মনে হয়, যেটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, যেটা বারবার যে জায়গাটা থেকে নিরুৎসাহিত করছে এবং যেটা আদিকাল থেকেই যেটা আমাদেরকে শেখানো হচ্ছে, ঋণ আবদ্ধ না থাকতে, এমনকি আমাদের ধর্মেও বলি, হ্যাঁ, যেটা আমি বিশেষ ধর্মের উৎসাহিত করে এই ঋণগ্রস্ত না থাকার জন্য। এবং ঋণগ্রস্তদের সবসময় হেয় চোখে দেখা হয় সামাজিক। আমরা যখন এম্পাওয়ারমেন্টের কথা বলি,
আমরা যখন উন্নত জায়গার কথা বলি, সেখানে ঋণ কি কোথাও একটা বাধার কাজ করে না? আমার প্রশ্ন সেখানে। আমি ঋণী, কিন্তু আমি বলছি আমি এম্পাওয়ার্ড। আমি ঋণী, আমি বলছি যে আমার অ্যাক্সেসিবিলিটি আছে, অমুক জায়গায় মাথা তুলে দাঁড়াতে পারি। আমি ঋণী, আমি বলছি আমি স্বাস্থ্য সচেতন। তো এই বিষয়গুলোর সাথে কোথাও কোথাও একটা কনফ্লিক্ট আছে কিনা আমার কাছে এটা ভাবা যায়। আপনি খুব চমৎকার কিন্তু বলেছেন এটা, কিন্তু আসলে এখানে একটা রিভার্স রিলেশন আছে, নো ডাউট রিভার্স রিলেশন আছে। যেমন ধরুন, আমি ব্যক্তিগতভাবে জানি যে আমি আমার গ্রামের বাড়ি যে দুইটা পরিবারকে আমার গ্রামে দেখি নাই, যে দুই ছেলেই ছোটবেলা আমাদের বাড়িতে কাজ করতো। তা আমি বললাম ওরা কই, ওরা তো রাতের আধারে পালিয়েছে। আমি বলছি, কেন? ওরা একই জন 5-7টা এনজিওর কাছ থেকে টাকা নিয়েছিল। এখন এই অত্যাচারে একদিন দেখা গেল ঘর বাড়ি আছে, মানুষ নাই। অর্থাৎ এটা কিন্তু ফোর্সড মাইগ্রেশন তৈরি করেছে। কিন্তু আমি বলি শুনেন, মানে ব্যাপক এনজিও ফ্লোর কারণে এই বিষয়টা সামনে আসে না। আর আমাদের তাত্ত্বিকদের মতো বা গবেষকদের মতো দারুণ একটা বাজে জিনিস আছে, রিল মানি এম্পাওয়ারমেন্ট, রিল মানি ডেভেলপমেন্ট। তো ফলে একজন ব্যক্তি হতে পারে, এখন যদি 10টা গ্রামের মধ্যে 2টো গ্রাম থেকেও 2জন লোক আরেক গ্রামে চলে যায়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু কম না। আমি পত্রিকায় দেখেছি যে এই ঋণের কারণে সুইসাইড হয়েছে। মানে অর্থাৎ আপনি খেয়াল করুন, যেটা আপনি বলছেন যে সামাজিক মর্যাদা ঋণ নেওয়ার কারণে আমি হেয় হচ্ছি না, কিন্তু সকালে যখন কেউ কিস্তি দিতে যাচ্ছে তখন ওই যিনি বেনিফিশিয়ারি উপকারভোগী তিনি কিন্তু বাড়ি থাকেন না, পালিয়ে যাচ্ছেন। তিনি তার ভয় পাচ্ছেন কিন্তু সমাজের ভয় পাচ্ছেন না। অর্থাৎ সোসাইটির মতো একটা চেঞ্জ এসছে যে ঋণ কোনো ফ্যাক্টর না, ঋণ থাকতেই পারে। এখন শুধুমাত্র মানে বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে গেছে, কারণ আপনি এখানে ডেভেলপমেন্টের ধারণা, নারীর ক্ষমতায়নের ধারণা, স্কুলিং এর ধারণা, বাচ্চাদের স্কুলে দিতে হবে, পাশের বাড়ির মেয়েটি স্কুলে যায়, আমার হয়তো অর্থ নেই, আমি ক্রেডিটটা নিলে মেয়েটাকে স্কুলে দিতে পারি, তাই না? তো এরকম তার কাপড় চোপড় সুন্দর হতে পারে। তো সব মিলে বিষয়টি কিন্তু আপনি কালচার বলছিলেন না, এটা ক্রেডিট কালচার। কালচার শব্দটি যেমন অনেক পজিটিভ, এটা একবার ডেভেলপড হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক কঠিন। সেটাই সেটাই ক্রেডিট কালচার যদি এস্টাবলিশড হয়ে যায়, মানে ইটস নট ভেরি ইজি টু ওয়ে আউট। এটা কিন্তু খুব সহজ না যে আপনি একটা সমাজকে, ওরকম একটি জনগোষ্ঠীকে ক্রেডিট কালচারের ভেতর থেকে সহজে টেনে বাইরে আনবেন। আমি দুইটা ইস্যুর কথা বলে হয়তো এরপরে কিছু কথা শেষ করবো। সেটা হচ্ছে হোসেন জিল্লুর রহমান, উনি 95 একটা স্টাডি করেছিলেন 1995 সালে, দেখার সৌভাগ্য হয়েছিল, আমি গ্রস বলতে পারি। সেটা ছিল যে এই পর্যন্ত এনজিওদের ভূমিকা, যে কার্যক্রম করেছে তাতে কি পরিবর্তনটা এসছে। তো উনি অর্থনৈতিক স্ট্যাবিলিটি, স্থায়িত্বশীল উন্নয়নের ক্ষেত্রে, গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের এইসবের খুব স্ট্রং কোনো আলামত উনি পাননি। উনি যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে গ্রামের মেয়েদেরকে উনি ঘরের বাইরে আনতে পারছেন। এটা 1995 যে জায়গাটা ছিল যে মেয়েদের উনি ঘরের বাইরে আনতে, মানে এনজিওরা আনতে পেরেছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল 95 বছর 90 সাল পর্যন্ত। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেটা যে আচ্ছা আপনার আমি প্রসঙ্গটা ভুলে গেছি, এটা বলতে না, এটার সাথে যে আপনি যেমন বলছেন যে বাড়ির বাইরে আনার যে বিষয়টি, আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের মা চাষি যারা বা তাদের যারা সিনিয়র বাইরের পুরুষের সাথে কথা বলতেন না, কিন্তু যখন গ্রুপ কালচারটা আসলো ক্রেডিটের ভিতরে, তখন একটা বাইরের অফিসার যায় অথবা একটা যিনি ওদের ক্ষুদ্র ঋণ দেন, তো একটা গ্রুপে বসে তারা কথা বলে। এটা কিন্তু আপনার কালচারের আগে এনজিও কালচার যেটা শুরু হয়েছে, পয়সা মানে এই ক্ষুদ্র ঋণ দেওয়ার আগে স্বাস্থ্য সেবা, সাংস্কৃতিক কালচারাল গ্রুপ, শিক্ষা, বয়স্ক শিক্ষা, বিভিন্ন ইস্যুগুলো, প্রশিক্ষণ, তুমি পাওয়ার টিলার কি করে চালাবা, তুমি এটা কি করে চালাবা, তুমি লাউ চাষ কি করে করবা, তুমি হোমস্টে গার্ডেনিং কি করে, এগুলো কিন্তু প্রশিক্ষণের জন্য মেয়েদেরকে নিয়ে আসছে। মানে শুধু ঋণের ছাড়া, শুধু ঋণ না, এগুলোর জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য তাদেরকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে তাদেরকে বাইরে নিয়ে আসে, তারপরে ঋণ আসছে। মানে বিশেষ করে পোল্ট্রি, ডেইরি, এইসব বিষয়ে এই ধরনের মানে এই ধরনের পরিবর্তন। এবং সামাজিক ভাবে আমি যে এনজিওতে কাজ করেছিলাম সেখানে হচ্ছে যে তারা বলতে হচ্ছে মানে মানব উন্নয়ন, সোজা কথায় লিডারশিপ ডেভেলপমেন্ট, যেটা তাদের একটা বড় ট্রেনিং ছিল লিডারশিপ ডেভেলপমেন্ট।
এখন এখানে মূল বিষয়গুলো ছিল লিডার তৈরি করার অর্থ সেই লিডার না, এটা হচ্ছে যে তুমি তোমার ভয়েস, তোমায় একজন মানুষ হিসেবে তোমার কি দায়িত্ব, তোমার কতটুকু ক্ষমতা আছে, তুমি এদেশের নাগরিক হিসেবে তুমি কি কি সুযোগ সুবিধা পেতে পারো। ইউনিয়ন কাউন্সিলে যে তোমার ভোটে যে চেয়ারম্যান হয়, যা কিছু হয়, সে তোমার কাজের জন্যই, তুমি সেখানে যে কথা বলতে পারো, উপজেলায় তোমাকে বলতে পারো, থানা তোমার জন্য। তো সুতরাং তোমার সেখানে যে হুজুর হুজুর বা সারসার করার কিছু নেই, তুমি তোমার কাজটা তুমি সেখান থেকে করে আনো। এই যে জায়গাগুলো, সেই সেই বিষয়গুলো একটা বড় ট্রেনিং দিয়েই এই কাজটা মানে ওই যে কনসেন্ট্রাইজেশন একটা অ্যাপ্রোচ ছিল, অর্থাৎ আপনি সচেতন করবেন, তাকে ওইভাবে সমৃদ্ধ করবেন। এবং আপনি যেটা বলছেন এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কারণ কোনো উন্নয়ন সাস্টেইন করবে না যদি আপনি তার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট না করেন। এবং আমি এই কথাটা খুব বলি যে এটা ওই যে উড্রো অ্যান্ড অ্যান্ডারসনের সংজ্ঞায় যে ডেভেলপমেন্টের মূল বিষয় তারা দুটো বলেছিল, তার একটা হলো যে ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ দ্য পপুলেশন, এটা একটা, আর সেকেন্ড হলো যে ডিক্রিজ দ্য ভালনারেবিলিটিস অফ দোজ গ্রুপ। অর্থাৎ ক্যাপাসিটিটা ইনক্রিজ হলে কিন্তু এটা ডিক্রিজ হবে। এখন শুধু আপনি অর্থ দেবেন বাট ক্যাপাসিটি ডেভেলপ করবেন না থ্রু যেটা আপনি বলছেন যে ট্রেনিং, তাহলে তো কিন্তু হবে না। আচ্ছা, আমরা এবার আরেকটা যেটা, সেটা হলো যে আমরা কি এভাবে বলতে পারি, বলে মানে ডেভেলপমেন্ট হচ্ছে 100% একটা রাজনৈতিক শব্দ, পলিটিক্যাল ওয়ার্ড ডেভেলপমেন্ট, এবং এখানে মূল ভূমিকাটাই হচ্ছে রাষ্ট্রের। এবং রাষ্ট্র, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে দেশের সেনা শাসন ছিল, অমুক ছিল, অমুক ছিল, ডেভেলপমেন্ট থেমে থাকেনি, কিন্তু ডেভেলপমেন্ট থেমে থাকছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ডেভেলপমেন্ট। এবং সরকার যদি এখানে স্থবির হয়ে যেত তাহলে কিন্তু উন্নয়ন হতো না। তো উন্নয়নের যে লক্ষ্যমাত্রা যেভাবে নির্ধারণ করা হয় সরকার এবং তার সাথে সাথে এনজিওরাও যেটা যেভাবে করে, রাষ্ট্রের অবস্থা সঠিক না থাকলে সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়, নিচে নামে। এবং এবং এর বাইরেও গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্টের স্পেশাল পলিসি নির্ধারণ করে, সেগুলো ভুল হলে সমস্যা হবে। সমস্যা। তো সুতরাং ডেভেলপমেন্ট মূলত আমরা বলতে পারি না, এটা হলো একটা পলিটিক্যাল শব্দ, যেখানে রাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা বটে। এবং এরপরে অন্য জায়গাগুলো যারা বেনিফিটরা যারা কাজ করতে পারে। রাষ্ট্র আইন দিয়ে এ ধরনের মানে কাঠামো যদি তৈরি না করতো তাহলে তো আর এই বিষয়গুলো আসতো না। মানে আপনি যে এনজিওর কথা বলছেন, এখন আমাদের মতো দেশে প্রশ্ন হতে পারে আসলে এরকম মানে রাষ্ট্রের বাইরে একটা গ্রুপ বা আমরা যেটা বেসরকারি উন্নয়ন সংস্থা বলছি তারা কাজ করবে কিনা। আমার একটা সাদামাটা না, আমার একটা মানে গভীর বিশ্লেষণ যে আমাদের মতো দেশে এখন সেটা প্রয়োজন আছে। যে কারণ হলো এখন প্রশ্ন হতে পারে তারা কিভাবে করবে, সেদিনেই আপনি নানান রুলস রেগুলেশন তারা কন্ট্রোল করতে পারেন। কিন্তু আমাদের মতো দেশে আমরা ইউরোপ বা আমেরিকার মতো স্বাস্থ্যসেবা জনগণকে 100 দিতে পারবো না, মানে রাষ্ট্র হিসাবে। আমি এডুকেশন ফ্রি করতে পারবো না। আমাদের এডুকেশন আরো মানে সরকার হাত থেকে দিয়ে দিয়েছে বেসরকারিকে। আপনি প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি করেছেন, অনেক টাকা পয়সা দিয়ে আপনি ছেলে মেয়েদের আমি স্কুল কলেজেই পড়ান। একটা ছোট্ট বাচ্চাকে আপনি দেখা যাবে একটা ইংরেজি মিডিয়াম 8 লাখ 10 লাখ টাকা দিয়ে ভর্তি করছেন, মাসে 60,000 বেতন, কোথাও 10,000 15,000 টাকা বেতন। নানান রকমের একটা উন্মুক্ত সমাজে এরকম একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় নানান রকমের বিষয় থাকতেও পারে, তাই না? মানে রাষ্ট্র নিজে প্রাইমারি স্কুল চালাবে, যেমন একটা ভালো দিক যে এই সরকার সমস্ত প্রাইমারি সরকারি করে দিচ্ছে। তার মানে কি মার্জিনাল লেভেলের সব বাচ্চারা বিনা পয়সায় পড়তে পারছে। অবশ্যই রাষ্ট্রের একটা নীতির প্রয়োজনীয়তা আছে। আমরা আজকে যে আলোচনাগুলো করলাম সেটা নিতান্তই খুবই ইনফর্মাল, এবং এখানে প্রচুর তাত্ত্বিক এবং প্রায়োগিক কথাবার্তা হয়েছে, তার সবগুলোরই ভিত্তি আছে, এবং এর ভিতরে আমাদের নিজেদের মতামত, ভাবনা, চিন্তা এর একটা রিফ্লেকশন আছে। আজকে এই পর্বগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।